-2 এর দূরভিসন্ধি করে লাভ হবে না, বললেন ইশরাক হোসেন। বাংলাদেশ নিয়ে কেন চুপ বামপন্থী দুর্বৃত্তজীবীরা? ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, বললেন গয়েশ্বর। টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। জুলাই আগস্টে মামলার বাদীরা আসামিদের কাছে টাকা চাচ্ছে, বললেন ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। -2 এর দূরভিসন্ধি করে লাভ হবে না, বললেন ইশরাক হোসেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন বলেছেন, -2 এর দূরভিসন্ধি করে কোনো লাভ হবে না। বাংলাদেশের সচেতন জনতা এমন অগণতান্ত্রিক প্রক্রিয়ার আর কাউকে যেতে দেবে না। তিনি বলেন, জুলাই আগস্টের গণহত্যার প্রধান নির্দেশদাতা শেখ হাসিনা কিভাবে কার সহায়তায় দেশ থেকে পালিয়ে গেলেন সেই প্রশ্ন আমাদের তুলতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব দুটি: গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা ও নির্বাচিত সদস্যদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার দেশকে ধ্বংসস্তূপ রূপে পেয়েছে। সেই পরিস্থিতিতে আমাদের প্রত্যাশাও ছিল অনেক। এসব প্রত্যাশার আংশিক পূরণ হয়েছে। কিছু কিছু জায়গায় তারা আরো ভালো করতে পারত, যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো শক্ত হাতে নিয়ন্ত্রণ এবং যেসব ষড়যন্ত্র চলছে সেগুলো আরো ভালোভাবে প্রতিহত করা উচিত ছিল। যারা গণহত্যা চালিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা এবং তাদের শাস্তি নিশ্চিত করতে পারলে ভালো হতো। দেশের মধ্যে যারা এখনো আত্মগোপনে রয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে সরকার আরো কঠোর হতে পারত। বর্তমান সরকারের মূল দায়িত্ব এখন দুটি: গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদের হাতে ক্ষমতা তুলে দেওয়া। এতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। এজন্য নির্বাচনী রোডম্যাপ জনগণের সামনে খোলাসা করতে হবে। এতে দেশ নির্বাচনী আমেজের মধ্যে ঢুকে পড়বে। নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আপনার অভিমত কি? ইশরাক হোসেন বলেন, সরকার কিন্তু এক প্রকার নির্বাচনী রোডম্যাপ দিয়েছে। সরকার বলেছে 3 মাসের মধ্যে 10টি সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে। সেই হিসেবে ডিসেম্বরে 3 মাস শেষ হবে। প্রতিবেদন পাওয়ার পর ডক্টর ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন। এটাও তো একটা টাইম ফ্রেম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি উঠছে। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনা তো একজন অপরাধী। পালিয়ে যখন গিয়েছে, এখন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রচেষ্টা অন্তর্বর্তী সরকারকে নিতে হবে, অথবা আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাতেই সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। এতগুলো খুন করে কেউ পালিয়ে যাবে, এটা তো হতে পারে না। সাম্প্রতিক রাজনীতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে -2 প্রসঙ্গ বেশ আলোচিত। এ প্রসঙ্গে আপনি কি বলবেন? ইশরাক হোসেন বলেন, ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ যদি হাসিনার মতো স্বৈরাচারকে তাড়িয়ে দিতে পারে তাহলে বিরাজনীতিকরণের মধ্য দিয়ে দেশকে অগণতান্ত্রিক পন্থায় নিয়ে যাবে। এমন দূরভিসন্ধি করে লাভ নেই। বাংলাদেশের মানুষ এখন অত্যন্ত ঐক্যবদ্ধ। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমরা এই লড়াই করেছি, যার চূড়ান্ত ফলাফল আমরা জুলাই আগস্টের বিপ্লবের মধ্যে পেয়েছি। আগামী সংসদ নির্বাচনের জন্য আপনি কতটা প্রস্তুত? ইশরাক হোসেন বলেন, আমি সব সময় প্রস্তুত। বিএনপি একটি নির্বাচন কেন্দ্রিক গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত থাকি। এক সপ্তাহের নোটিশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা আমাদের জন্য কঠিন বিষয় নয়। আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না, এমন দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এ বিষয়ে আপনার মতামত কি? ইশরাক হোসেন বলেন, এই বিষয়ে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে আওয়ামী লীগের যেসব নেতা জড়িত ছিলেন তাদের বিচার না হওয়া পর্যন্ত দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের প্রশ্ন ওঠে না। প্রথমে তাদের বিচার হতে হবে, শাস্তি কার্যকর করতে হবে এবং দল হিসেবে আওয়ামী লীগ অভিযুক্ত কিনা এ বিষয়ে আন্তর্জাতিক আইন কি বলে, যেমন হিটলার ও মুসোলিনি পার্টির সঙ্গে কি হয়েছে সেই প্রক্রিয়ায় ভারত নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে, বললেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আমাদের একটা পররাষ্ট্র নীতি আছে। আমরা বলেছি সব দেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব, কিন্তু কোনো প্রভুত্ব না। শুধু ভারতের সঙ্গে নয়, পুরো বিশ্বের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতি থাকবে হবে। ছোট বড় দেশ বলে কোনো কথা নেই। প্রতিটা দেশই কারো না কারো উপর নির্ভরশীল। আমেরিকা এত বড় একটা দেশ, তাদের অস্ত্র বানানো ছাড়া কোনো কারখানা নেই, কিন্তু তাদের পোশাকের জন্য বাংলাদেশ, ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের উপর নির্ভর করতে হয়। সুতরাং ভারত যা করছে, তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, সংস্কারের কোনো শেষ নেই, কিন্তু আসল কথা কেউ বলছে না। অর্থাৎ নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কথা কেউ বলেন না। এখন দুনিয়ার সব পণ্ডিতে একত্রিত হয়েছেন, কিন্তু কেউ রাজনীতিক নন। সবসময় সব দেশের রাজনৈতিক সমস্যা রাজনীতিবিদরা সমাধান করেন।
যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা যদি মনে করেন তারাই সব, তাহলে কিভাবে হবে? টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ। টাঙ্গাইলের সখীপুরে বিএনপি ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বেলা 11:30টার দিকে উপজেলার তালতলা চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় দলটির সভাপতি কাদের সিদ্দিকী আওয়ামী লীগের অপকর্মের সঙ্গে তুলনা করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। এই বক্তব্যের প্রতিবাদে সেদিন রাতে বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এর প্রতিবাদে সকালে কাদের সিদ্দিকীর বিরুদ্ধে বিএনপির অশালীন বক্তব্যের প্রতিবাদে স্থানীয় তালতলা চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় কৃষক শ্রমিক জনতা লীগ। তবে এর আগে বিএনপি নেতাকর্মীরা তালতলা চত্বর দখল করে নেন। বেলা 11টার দিকে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নাইম শিকদার নামের এক ছাত্রদল কর্মী আহত হন। বিএনপি ধাওয়া দিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীদের হাসপাতালে গেট পর্যন্ত নিয়ে যায়। পরে কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা কাদের সিদ্দিকীর বাসভবনে প্রতিবাদ সমাবেশ করেন। কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব জানান, আমাদের প্রতিবাদ মিছিলে বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা করেছে। আমরা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশ নিয়ে কেন চুপ বামপন্থী দুর্বুদ্ধিজীবীরা? ভারত বাংলাদেশ সম্পর্ক গত কয়েক মাস ধরেই টালমাটাল। গত মাসে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভুর গ্রেপ্তারির জেরে দুদেশের সম্পর্ক আরো তলানিতে ঠেকেছে। মহারাজের নিঃশর্ত মুক্তির দাবিতে ফুঁসছে এবার বাংলা। তারপর ওপারে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসছে, যা শুধু ভারত নয়, ভাবাচ্ছে পশ্চিমী দেশগুলোকেও। এর মাঝে বিজেপি নেতা তথা মেঘালয় ত্রিপুরার সাবেক রাজ্যপাল তথাগত রায় বাংলাদেশ ইস্যুতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন। এবার তার নিশানায় বাংলার বামপন্থী বুদ্ধিজীবীরা। বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কেন চুপ শ্রীজাত, অপর্ণা সেন, কৌশিক সেনরা? সেই প্রশ্ন তুলেই আক্রমণ শানালেন তথাগত রায়। বাদ পড়েননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে দুধেই গাইদের মালিক বলে বিদ্রূপ করেন বিজেপি নেতা। শুধু বামপন্থী বুদ্ধিজীবীরাই নয়, প্রবীণ বাম নেতা বিমান বসু, মোহাম্মদ সেলিমদের কটাক্ষ করলেন তথাগত রায়। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বাংলাদেশের নৃশংস হিন্দু নির্যাতনের বিরুদ্ধে মুখ খুলেছেন সবাই। মায় দুধেল গাইদের মালিক মমতাও। শুধু খোলেনি বিমান দাস, সেলিম, শতরূপ, মীনাক্ষী, দীপঙ্কর গোত্রের বাঙালি বামপন্থীরা, আর খোলেনি তাদের পোধরা শ্রীজাত অপর্ণ কৌশিক গোত্রের দুর্বৃদ্ধিজীবীরা। তিনি আরো লেখেন, আমি আজ পর্যন্ত বুঝে পাই না বাঙালি বামপন্থীরা মুসলমানদের নিয়ে এত আহ্লাদ করে কেন। মুসলমানরা ক্ষমতায় এলে তো এরা নিশ্চিহ্ন হয়ে যাবে, যেমন গেছে বাংলাদেশ। আরজিকর কাণ্ড নিয়ে পথে নেমে প্রতিবাদ করলেও বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে চুপ টলিপাড়ার অনেকেই। তবে শ্রীজাত অবৃশ্য বাংলাদেশের মাটিতে হওয়া ভারতের জাতীয় পতাকার অবমাননা নিয়ে গর্জে উঠেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আমি আমার জাতীয় পতাকার অবমাননার বিপক্ষে, এটাও আমার ব্যক্তি রাজনীতি। কিছুদিন আগে বাংলাদেশ ভেঙে বাঙালি হিন্দুদের জন্য এক পৃথক হিন্দু দেশ তৈরির ফর্মুলা দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সাবেক সেনা কর্তা জেনারেল জিডি বক্সি। তাকে দেখা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রের উত্তর দিক দিয়ে একটি কালো রেখা আঁকা। বাংলাদেশের উত্তর অংশকে সেখানে একটি পৃথক দেশ হিসেবে দেখানো হচ্ছে। তার নাম হিন্দু দেশ। মূলত রংপুর, দিনাজপুর এলাকা নিয়ে সেই পৃথক দেশ গঠনের ফর্মুলা দিয়েছেন অবসরপ্রাপ্ত এই মেজর জেনারেল। সেই পোস্টের পরিপ্রেক্ষিতে তথাগত রায়ও সেই প্রস্তাবকে সমর্থন জানিয়ে লিখেছিলেন, এটি উত্তম প্রস্তাব। এর ফলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাকি ভারতের যাতায়াত অত্যন্ত সহজ হয়ে যাবে। পুরনো অসম মেলের রাস্তা খুলে যাবে। শুধু পার্বতীপুর জংশন থেকে গীতালদহ পর্যন্ত লাইন ব্রড গেজ করে নিতে হবে।